সান্দ্রতা নাকি সান্দ্রতা ঠিক। আচ্ছা দেখো সান্দ্রতা হচ্ছে কোন জিনিসটা না তরল কোন একটা নলের মধ্যে দিয়ে যদি কোন একটা তরল যদি প্রবাহিত হয়, কোন একটা নলের মধ্যে দিয়ে যদি তরল প্রবাহিত হয় তাহলে তরল তল এবং এই যে নলটা যেটা আছে এটা কঠিন আছে, তাহলে কঠিন এবং তরল ঘর্ষণ বল একটা কাজ করে, বুঝে গেছে? তাহলে এইখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটাকে আমরা বলছি সান্দ্র বল। অ্যাকচুয়ালি আমরা ঘর্ষণ বল পাই সেটা হচ্ছে একটা তলের সাপেক্ষে অন্য একটা বস্তু যদি গতিশীল হয় তখন আমরা এখানে ঘর্ষণ বল পাই, তাই তো? তাহলে কঠিন কঠিনে যে বলটা ক্রিয়া করে সেটা বলে আমরা ঘর্ষণ বল। তাহলে তরলে তরলে কিংবা তরলে কঠিনে যে বলটা ক্রিয়া করে সেটা বলা হচ্ছে কি সান্দ্র বল, বুঝে গেছে? তাহলে তরলে তরলে যে বলটা ক্রিয়া করে বা তরলে কঠিনের মধ্যে যে বলটা ক্রিয়া করে সেটাকে আমরা বলছি কি সান্দ্র বল, বুঝে গেছে? আচ্ছা এইখানে ঘর্ষণ বল বা সান্দ্র বল আমরা দু ধরনের বল পাই, একটা বলে আসঞ্জন বল, একটা বলা হচ্ছে কি আসঞ্জন বল, আরেকটাকে বলা হয় সংশক্তি বল। একটা বলছি আসঞ্জন বল আর একটা বলা হচ্ছে কি সংশক্তি বল। আসঞ্জন বল হচ্ছে কোনটা যে দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা বলা হচ্ছে আসঞ্জন, আর একই পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা বলা হচ্ছে সংশক্তি বল। যেমন এই যে কলমটা যেটা আছে, কলমটা একটা আকার দেওয়া হয়েছে, তাহলে আকারটা আমরা কি জন্য দিতে পারছি যে কলমটা যে অণুগুলো দিয়ে তৈরি তাহলে তাদের মধ্যে একটা নিজস্ব আকর্ষণ বল আছে, বুঝে গেছে? আচ্ছা তাহলে এটা যে আকার ধারণ যেটা করেছে সেটা নিজের আকর্ষণ বলের জন্য এটা তৈরি করা সম্ভব হয়েছে, তাহলে এই বলটাকে বলা হচ্ছে সংশক্তি বল। এরপর মনে করো কোনো একটা থালা আছে, বুঝেছি? থালার উপর যদি তেল দেওয়া হয় বা জল যদি দেওয়া হয় তাহলে কি হবে বলো তো? হ্যাঁ ওই আকারটা ধারণ করছে। এরপর ঘটনাটা হচ্ছে কি যে থালা উবুড় করে দিলে তো জলটা পড়ে যাবে, সব জলটা পড়ে কি কিছু জল আটকে থাকে, সেই বলটা যেটা সেটা একটা থালার অণু আর জলের অণুর মধ্যে একটা আকর্ষণ বল নিশ্চয়ই আছে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলছি কি না আসঞ্জন বল। তাহলে দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা বলা হচ্ছে কি আসঞ্জন বল, আর একই পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা বলা হচ্ছে কি সংশক্তি বল, বুঝে গেছে? তাহলে এইখানে যে সান্দ্র বলটা যেটা সেটা কি ধরনের বল? সান্দ্র বলটা যেটা আসঞ্জন বল না সংশক্তি বল? সংশক্তি হচ্ছে একই পদার্থের অণুর মধ্যে হচ্ছে কি দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো আসঞ্জন বল। এরপর এটার একটা পার্ট হচ্ছে কি সান্দ্র বল। সান্দ্র বল হচ্ছে কোনটা যে তরলে তরলে কিংবা তরলে কঠিনে যে বলটা ক্রিয়া করে সেটা বলা হচ্ছে তোমার সান্দ্র বল, বুঝেছি? দেখো কিরকম হয়, দেখো একটা নল আছে, বুঝেছি? এইখানে জলের অণু বা কোনো তরলের অণু এইভাবে যাচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে, তাই তো? এরপর একটা লক্ষ্য করে দেখো যে নলের মধ্যে যখনই কোনো তরল প্রবাহিত হয় নলটা তো স্থির থাকে, নলটা স্থির আছে, তাহলে নলের অণু স্থির বা নলের তলটা হচ্ছে স্থির, আর এইখানে যে তরল তল যেটা সেটা গতিশীল, তাহলে এইখানে ঘর্ষণ বলটা সবচেয়ে বেশি। আচ্ছা তারপরে এই যে অণুটা যেটা আছে তার ঘর্ষণ বলটা একটু কম, তারপরে যে অণুটা আছে তার ঘর্ষণ বল একটু কম, এইভাবে কমতে কমতে মাঝখানে যেটা আমরা পাই তার ঘর্ষণ বলটা হচ্ছে সবচেয়ে কম। আর যত আমরা নলের গায়ের দিকে যত যাব তত ঘর্ষণ বলটা ধীরে ধীরে বাড়বে, কারণ এই নলের গাটা যেটা আছে সে তো স্থির আছে, তাহলে তার পাশে যে আছে সে কি চাইবে পাশেও স্থির থাকে। যেমন দুইজন লোককে যদি মনে করেন হাত ধরে বাঁধে দেওয়া হয়েছে আর বলেছে দৌড়, তাহলে যার বেগ বেশি সে বেশি স্পিড দৌড়বে আর যার বেগ কম সে কম স্পিডে দৌড়তে পারবে। এরপরে যার বেগ বেশি সে বেশি স্পিডে যেতে পারবে কি, কারণ তার তো হাত বাঁধা আছে আরেকজনের সাথে, হ্যাঁ? তাহলে ই কি চাইবে ও ধীরে ধীরে যাক, আর যে স্পিডে যাচ্ছে সে কি চাইবে ও আমার সাথে যাক, বুঝে গেছে? তাহলে ঠিক সেম ঘটনা ঘটে এখানে, নলের গাটা যেটা আছে সেটা তো স্থির আছে, তাহলে সে কি চাইবে পাশে যে অণুটা যেটা সে স্থির থাক, কিন্তু এই কিন্তু স্থির থাকতে পারছে না, গতিশীল আছে, তাহলে এইখানে বেগটা কম, তারপর ধীরে ধীরে বেগটা ধীরে ধীরে বাড়তে বাড়তে মাঝখানে যেটা আছে অণুটা আছে তার ঘর্ষণ বল হচ্ছে কম, তার বেগটা হচ্ছে সবচেয়ে বেশি, আর যত নলের গায়ের দিকে যাবো তত বেগটা হবে কমে যাবে, বুঝে গেছে?
তাহলে এটা হচ্ছে সান্দ্র বল। এইখানে আমরা একটা জিনিস পাই, সেটা বলা হয় ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। এটা বলা হয় কি ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। শান্ত প্রবাহ, ঠিক আছে। ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ হচ্ছে কোনটা? যদি নলের মধ্যে যে তরলটা প্রবাহিত হয় সেই তরলগুলো যদি একই রেখা বরাবর যদি যায়, বুঝা গেছে, একই রেখা বরাবর যদি যায়, এইভাবে যদি না যায়, মনে করো এই তরলটা এই দিয়ে গেল, এটা এই দিয়ে গেল, এটা এই দিয়ে গেল, এই পাশে গেল, এভাবে যদি এলোমেলো যদি না যায়, যদি সোজা যদি প্রবাহিত হয়, তখন সেটা কারণ বলি ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। ঠিক আছে, এটা আমরা কিভাবে পাবো এটা বা বুঝবো কিভাবে এটা শান্ত প্রবাহ না অশান্ত প্রবাহ? যদি এলোমেলো যায় তখন সেটা আমরা বলছি অশান্ত প্রবাহ, এটা বলা হয় কি অশান্ত প্রবাহ। ঠিক আছে, আর এটা আমরা বলছি কি শান্ত প্রবাহ। কোন একটা রঙিন জলের একটা ফোঁটা দিয়ে দিল, তাড়াতাড়ি যেটা গুলে না যায়, এরপর রংটা যেটা আছে সেটা যদি সোজা রেখা যদি একটা তৈরি করি, তাহলে আমরা কি বলবো, এখানে যে তলে যে অণুটা আছে সেটা সোজা আছে বলে রংটা সোজা হয়েছে, তাহলে তখন সেই প্রবাহটাকে আমরা কি বলবো শান্ত প্রবাহ। আর রংটা যদি তাড়াতাড়ি গুলিয়ে যায়, তার মানে অণুগুলো এদিক ওদিক এলোমেলো হয়ে যাচ্ছে, বলে গুলিয়ে যাচ্ছে, বুঝা গেছে, তাহলে সেটাকে বলছি আমরা অশান্ত প্রবাহ, আর এটা বলা হচ্ছে কি শান্ত প্রবাহ। বুঝা গেছে। আচ্ছা, এরপর দেখো এইখানে সান্দ্র বলের ক্ষেত্রে নিউটনের একটা সমীকরণ আছে। নিউটন চারদিকে ছড়াই আছে, বুঝলে না, হাত নিউটনের কুকুরটা ছিল, নাহলে বহু কিছু করছিল, বুঝা গেছে। দেখো যে সান্দ্র বল, এখানে একটা তরল লেভেল আছে একটা, বুঝেছি, এই যে তরলের যে স্তরগুলো আছে সেটা এইভাবে আছে, তাহলে এইখানে তরল স্তর বেগ মনে করছি আমরা ভি, আর এইখানে বেগ হচ্ছে কত ভি প্লাস ডিভি, যেটা মাঝের দিকে যাবো বেগটা তো বেশি হবে। আচ্ছা, এই দুটো তরল স্তরের মধ্যে যে দূরত্ব সেটা মনে করছি আমরা ডিএক্স, এই দুটো তরল স্তরের মধ্যে দূরত্ব হচ্ছে কত ডিএক্স, বুঝেছি। এইখানে এই দুটো তরলের মধ্যে সান্দ্র বলের যেটা মানটা F is proportional to A, এ মানে হচ্ছে তরল স্তরের স্পর্শতলের ক্ষেত্রফল, তাহলে স্পর্শতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, ঠিক আছে। আরেকটা আমরা কি পাই না, F is proportional to dv by dx, dv by dx মানে হচ্ছে কি, এটাকে বলা হয় বেগের নতিমাত্রা, বেগের নতিমাত্রা, বুঝা গেছে। নতিমাত্রা হচ্ছে কোনটা না dv by dx। এখানে dv মানে হচ্ছে দুটো তলস্তরের মধ্যে বেগের পার্থক্য, আর dx মানে দুটো তলস্তরের মধ্যে দূরত্ব, তাহলে বেগের পার্থক্য এবং দূরত্বের মধ্যে যে অনুপাত সেটা বলা হচ্ছে বেগের নতিমাত্রা, বুঝা গেছে। তাহলে আমরা নিউটনের সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি যে স্পর্শতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, আরটা হচ্ছে বেগের নতিমাত্রার সাথে সমানুপাতিক। এটা যখন আমরা সমান করি, f is proportional to a into dv by dx, তো তাহলে এটা যখন আমরা সমান করছি তখন কি লেখা হয়েছে f ইকুয়াল টু, হ্যাঁ একটা কনস্ট্যান্ট এটা দিয়ে গুণ করা হয়, তাহলে এটা a into dv by dx। এই এটাটা যেটা, এটা বলা হয় কি সান্দ্রতাঙ্ক, এটাকে বলা হয় কি সান্দ্রতাঙ্ক, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, আর এটা হচ্ছে নিউটনের সমীকরণ। এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা মাঝে মধ্যে পাই, যে সান্দ্রতাঙ্কের একক মাত্রা। দেখো সান্দ্রতাঙ্কের সিরিয়াস যেটা ব্যবহার একক সেটা বলা হচ্ছে পয়েস, এটা হচ্ছে পয়েস, আচ্ছা। এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের, হ্যাঁ এসআই একক আমরা নির্ণয় করবো, দেখো পাওয়া যাবে, সবই পাওয়া যাবে, সিরিয়াস এসআই সবই পাওয়া যাবে। তাহলে আমরা নির্ণয় করবো কিভাবে, যে f ইকুয়াল টু কত ইটা a ইনটু dv বাই dx, তো তাহলে ইটা সমান কত লিখবো f বাই a ইনটু dv বাই dx, এটা তো। আচ্ছা, আমরা যদি এককটা লিখি এসআই এর ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে কত নিউটন, নিচে হচ্ছে কি মিটার স্কয়ার, dv মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর dx মানে হচ্ছে কি মিটার, তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে গেল, সেকেন্ড উপরে উঠবে,
তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড -1 কি হবে সেকেন্ড বাই তাহলে এটা হচ্ছে এসআই একক। আর যদি সিজিএস আমরা বসাই তাহলে এটা ডাইন বসাবো, এটা সেমি স্কয়ার বসাবো, এটা সেন্টিমিটার পার সেকেন্ড বসাবো আর নিচে সেন্টিমিটার বসাবো। বুঝে গেছে? আচ্ছা মাত্রাটা কি পাবো বলো? তাহলে m l t টু দি পাওয়ার -2 নিচে l স্কয়ার এটা হচ্ছে l t টু দি পাওয়ার -1 বেগটা যেটা, আর নিচে হচ্ছে l dx আছে। তাহলে l ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হচ্ছে m, এখানে l এর একটা m থাকবে, তাহলে l ইনভার্স আর t মাইনাস প্লাস না এই উপর উঠে যাবে, কারণ t টু দি পাওয়ার -2 আছে, t টু দি পাওয়ার -1 আছে, তাহলে t টু দি পাওয়ার -1 থাকবে। তাহলে এটা হচ্ছে মাত্রা। হয়ে গেছে? তাহলে এইখানে একটা পাই একটা নিউটনীয় তরল, একটা অনিউটনীয় তরল। তাহলে যে সকল তরল নিউটনের এই সূত্রটি যদি মানে চলে তখন সেটা বলে নিউটনীয় তরল, আর যদি এটা না মানে সেটা হচ্ছে অনিউটনীয় তরল। বুঝা গেছে? আচ্ছা এরপর আমরা কি পাই দেখো, এখানে একটা আছে ধারাবাহিকতার সমীকরণ আছে, ধারাবাহিকতার সমীকরণ। ধারাবাহিকতার সমীকরণ হয়েছে। দেখো ধারাবাহিকতার সমীকরণ হচ্ছে কোনটা, এইভাবে একটা নল আছে, এটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ আর এইটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ, হয়েছে? আচ্ছা এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এখানে তরল প্রবেশ করছে নাকি, আর এখানে তরল বাইরে নির্গত হবে, এটা ঘটনা নাকি। এইটার প্রস্থচ্ছেদ, এইখানে বেগ মনে করছি v1, এখানে ক্ষেত্রফল হচ্ছে α1, এখানে বেগ হচ্ছে v2 আর ক্ষেত্রফল হচ্ছে α2। তরলের ঘনত্ব যদি রো হয়, তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে প্রতি সেকেন্ডে যে তরল এখানে প্রবেশ করবে সেটা হচ্ছে কত, v1 α1 ইনটু রো নাকি। আচ্ছা প্রতি সেকেন্ডে যে ভরে তরল এখানে নির্গত হবে সেটা হচ্ছে কত, v2 α2 রো। আচ্ছা যে তরলটা এখানে প্রবেশ করছে সেই তরলটা তো বাইরে নির্গত হচ্ছে নাকি। এখানে দেখো প্রস্থচ্ছেদটা কম, তাহলে নিশ্চয়ই বেগটা বেশি হবে নাকি। তাহলে এই দুটো আমাদের হচ্ছে সমান, তাহলে রো রো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে v1 α1 সমান হচ্ছে কত, v2 α2। এটাকে আমরা ধারাবাহিকতার সমীকরণ বলি, কিংবা v1 বাই v2 সমান হচ্ছে কত, α2 বাই α1, এটাকে ধারাবাহিকতার সমীকরণ বলা হয়। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের ধারাবাহিকতার সমীকরণ। এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি যে v is proportional to 1 by r, অর্থাৎ প্রস্থচ্ছেদটা যত সরু হবে বেগটা তত বাড়বে। সেজন্য আমরা টুল পাম্পে বা কোনো যদি জল দিই পাইপ দিয়ে, তাহলে যদি দূরে নিয়ে যেতে চাই মুখটা একটু চিপে দিই, চিপে দেওয়া মানে হচ্ছে কি বলতো, যে ক্ষেত্রফলটা ছোট হয়ে যাবে, তাহলে বেগটা বেশি হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের ধারাবাহিকতার সমীকরণ। আচ্ছা এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে কি তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার মানে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল নির্গত হয় সেটা বলা হচ্ছে তরল প্রবাহের হার। বুঝা গেছে? তাহলে দেখো একটা নল আছে, এখানে তরলটা প্রবেশ করছে তো, ঠিক আছে? তাহলে তরলের বেগ যদি আমরা ভি বলি, তরলের বেগ যদি ভি বলি, তাহলে এইখানে যে তরলটা যেটা আছে সেটা কত দূরত্বে যাবে, ভি দূরত্বে যাবে। যদি তরলের বেগ যদি ভি হয় তাহলে তরলের বেগ ভি হওয়া মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে বা একক সময়ে ভি দূরত্বে যাবে, সেটা তো বেগ। তাহলে দেখো তরলের লেভেলটা যদি প্রথমে যদি এইখানে থাকে তাহলে 1 সেকেন্ড পরে সে এইখানে যাবে, কারণ এই দূরত্বটা তখন ভি হয়ে যাচ্ছে। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আলফা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে এ আয়তনের তরল প্রতি সেকেন্ডে প্রবেশ করছে আবার বাইরে বেরিয়ে গেল, এই আয়তন তরল আবার 1 সেকেন্ড পরে যখন এই তরলটা বাইরে বেরিয়ে যাচ্ছে তখন পরের সেকেন্ড আবার এখানে পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে এই আয়তনটা তরলটা পূর্ণ হচ্ছে আবার এটা বাইরে বেরিয়ে যাচ্ছে
বুঝা গেছে? তাহলে এই যে অংশটার দৈর্ঘ্য যদি ভি হয়, ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কত জানি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা পাই আর স্কয়ার এইচ তো। তাহলে পাই আর স্কয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল আর উচ্চতা মানে হচ্ছে এইচ। তাহলে এখানে উচ্চতা যেটা সেটা দৈর্ঘ্য ভি দেওয়া আছে আর ক্ষেত্রফল হচ্ছে কত? আলফা। তাহলে তল প্রবাহের হার সেটা যদি আমরা ক্যাপিটাল ভি দিয়ে নোট করি, সেটা আমরা কত পাবো? না ভি ইনটু আলফা। বেগ ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে কি বেগ ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে গেছে। এটা হচ্ছে তল প্রবাহের হার। হয়ে গেছে? আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে রেনল্ডসের সূত্র। রেনল্ডসের সূত্র বুঝেছি? রেনল্ডের সূত্র। দেখো রেনল্ডসের সূত্র হচ্ছে কোনটা? যে সংকট বেগ, এটা তার আগে বলি সংকট বেগ। সংকট বেগ, দেখো সংকট বেগ হচ্ছে কোনটা? না কোনো একটা নলের মধ্যে দিয়ে যখন কোনো তরল যখন প্রবাহিত হয়, এরপরে বেগটা যখন কম থাকে, বেগটা যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন বেগটা প্রথমে শান্ত থাকে নাকি, অণুগুলো সোজা যায়। এরপরে যখন বেগটা যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন সোজা যেতে পারবে, তখন তার এলোমেলো হয়ে যায়। বুঝা গেছে? তাহলে যে বেগের পরে সেটা অশান্ত প্রবাহে পরিণত হয় বা অশান্ত প্রবাহে পরিণত হওয়ার আগের মুহূর্তে যে বেগটা থাকে, সেটা বলা হচ্ছে সংকট বেগ। হয়েছে? তাহলে সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি সমান হচ্ছে কত? না অশান্ত প্রবাহে পরিণত হওয়ার আগের মুহূর্তে যে বেগটা থাকে, সেটা বলা হচ্ছে কি তোমার সংকট বেগ বা সন্ধি বেগ, সেটা বলা হয়। বুঝা গেছে? ক্রিটিক্যাল ভেলোসিটি। এরপর রেনল্ডের সূত্রে কি বলা আছে? যে সংকট বেগ বা সন্ধি বেগের মান ভিসি ইজ প্রপোর্শনাল টু ইটা। ভিসি প্রপোর্শনাল টু ইটা, অর্থাৎ সংকট বেগ তরলের সান্দ্রতাঙ্কের সাথে সমানুপাতিক। বুঝেছি? আরেকটা আমরা কি পাই? যে ভিসি ইজ প্রপোর্শনাল টু 1/ρ। রো মানে হচ্ছে মাধ্যমের ঘনত্ব, তাহলে ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। আরেকটা হচ্ছে কি ভিসি ইজ প্রপোর্শনাল টু 1/n। এর মানে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, যে কতটা দূরত্বের মধ্যে আমরা সেটা হিসাব করছি বা কতটা দূরত্ব যাচ্ছে। তাহলে দূরত্ব যদি বেশি হয়, তাহলে সংকট বেগের মানটা কমে যাবে। বুঝা গেছে? এই তিনটাকে যদি আমরা একসাথে লিখি, তাহলে ভিসি ইজ প্রপোর্শনাল টু ইটা বাই রো। এইটা যখন আমরা সমান করি ভিসি ইকুয়াল টু, আচ্ছা কোন বই দেখবে হ্যাঁ কনস্ট্যান্ট, কোন বই দেখবে কে দেওয়া থাকে আর কোন বই দেওয়া থাকে আর ই। আর এটা হচ্ছে ধ্রুবক, এটাকে বলা হয় রেনল্ডস সংখ্যা। আর ই ইনটু ইটা বাই রো এম। এই আর ই যেটা, সেটা বলা হয় রেনল্ড সংখ্যা। এইটার মান আছে, এটার মান হচ্ছে কি, যদি রেনল্ডস সংখ্যার মান দেখি কোন বই দেখবে 20,000 আছে, কোন বই 2200 আছে। হয়েছে? আর 2300 কেমন আছে? হ্যাঁ কত আছে? 2300 আছে, অপেক্ষা কম নেই। হ্যাঁ, তাহলে 2300 অপেক্ষা যদি বেশি হয়, তখন সেটা হচ্ছে তোমার অশান্ত প্রবাহ। আর যদি 2300 অপেক্ষা যদি কম হয়, তখন সেটা হচ্ছে শান্ত প্রবাহ। তাহলে রেনল্ডস সংখ্যার সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন প্রবাহটা শান্ত, কোনটা অশান্ত। হয়েছে? তাহলে 2300 অপেক্ষা যদি বেশি হয়, তখন প্রবাহটা হচ্ছে অশান্ত, আর 2300 অপেক্ষা যদি কম হয়, তখন প্রবাহটা হচ্ছে শান্ত। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে রেনল্ডসের সূত্র। হয়েছে? আচ্ছা, এখান থেকে এরপর আমরা পাই বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য। আচ্ছা দেখো, বার্নৌলির উপপাদ্য হচ্ছে কোনটা? না কোনো একটা তরল প্রবাহীর ক্ষেত্রে, কোনো একটা তরল প্রবাহীর ক্ষেত্রে একক আয়তনে স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপ শক্তির মোট যোগফল ধ্রুবক। হয়েছে? কোন একটা প্রবাহীর ক্ষেত্রে, তরল প্রবাহীর ক্ষেত্রে
আমরা কোন একটা বিন্দু যদি মনে করো এটা একটা বিন্দু নিয়েছি, এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে, তাহলে এইখানে স্থির শক্তি, গতি শক্তি ও চাপ শক্তির মোট যোগফল, এইখানে স্থির শক্তি, গতি শক্তি ও চাপ শক্তির মোট যোগফল, এখানে যেটা পাবো এখানেও একই পাবো। বুঝে গেছে? তাহলে কোন একটা প্রবাহের ক্ষেত্রে একক আয়তন তরলের স্থির শক্তি, গতি শক্তি ও চাপ শক্তির মোট যোগফল ধ্রুবক। বুঝে গেছে? এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। দেখো বার্নৌলির উপপাদ্যের আমরা কতগুলো অ্যাপ্লিকেশন পাই। যেমন হচ্ছে কি যে বার্নৌলির উপপাদ্যের সাহায্যে কোন একটা পাত্রের পার্শ্বতলে ছিদ্রের মধ্য দিয়ে নির্গত তরলের বেগ নির্ণয় করা যায়। হয়েছে? বার্নৌলির উপপাদ্যের সাহায্যে আমরা কি করছি, পাত্রের পার্শ্বতলে ছিদ্রের মধ্য দিয়ে নির্গত তরলের বেগ। আচ্ছা, আমরা মনে করছি এই লেভেল পর্যন্ত তরল আছে, হয়েছে? এইখান থেকে এই যে উচ্চতা যেটা সেটা মনে করছি h1। আচ্ছা, ওইটা একটু ভুলে গেল, বার্নৌলির উপপাদ্যটা একটু বলি। তাহলে এখানে আমরা গাণিতিক রূপটা কি পাচ্ছি বার্নৌলির উপপাদ্যের, সেটা হচ্ছে হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি, হয়েছে, ইকুয়াল টু ধ্রুবক। বার্নৌলির উপপাদ্যের সাহায্যে একক আয়তন তরল, যেমন গতিশক্তি আমরা কত পাই, হাফ এম ভি স্কয়ার। তাহলে একক আয়তন তরলের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে তার ঘনত্বের সাথে সমান, তাহলে গতিশক্তি হচ্ছে হাফ রো ভি স্কয়ার। আচ্ছা, স্থির শক্তি কত পাই আমরা, এম জি এইচ। তাহলে একক আয়তন তরলে যদি হিসাব করি তাহলে রো জি এইচ প্লাস চাপ শক্তি পি। আচ্ছা, এইখানে উভয় পক্ষকে যদি আমরা রো জি দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়াল টু, এটাও ধ্রুবক, কারণ রো জিটা ধ্রুবক তো। তাহলে দেখো এই যে অংশটা এটা বলা হয় বেগ শীর্ষ, এটা বলা হয় কি বেগ শীর্ষ। এইটা যেটা সেটা বলা হয় কি উচ্চতা শীর্ষ। আচ্ছা, এইটা যেটা সেটা বলা হচ্ছে কি চাপ শীর্ষ। হয়ে গেছে? এটা হচ্ছে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর চাপ শীর্ষ। বার্নৌলির উপপাদ্য আমরা এখান থেকেও বলা যায় যে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের মোট যোগফল ধ্রুবক। হয়ে গেছে? তাহলে এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এরপর বার্নৌলির উপপাদ্যের সাহায্যে আমরা কি করছি দেখো, যে পাত্রের পার্শ্বতলে ছিদ্রের মধ্য দিয়ে নির্গত তরলের বেগ আমরা নির্ণয় করছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে পাত্র আর এখানে একটা ছিদ্র আছে। তাহলে নিচের তল থেকে h1 উচ্চতায় ছিদ্রটা আছে এটা, আর একদম তলের উপর তল পর্যন্ত যেটা সেটা হচ্ছে h2। তাহলে নিচের তল থেকে ছিদ্র অংশের উচ্চতা হচ্ছে h1 আর নিচের তল থেকে একদম উপর তল পর্যন্ত যেটা সেটা হচ্ছে কত, h2। আচ্ছা, এইটা যেটা সেটা হচ্ছে h। তাহলে h মান কোনটা বলো তো, h2 মাইনাস h1। পুরাটা থেকে যদি এটা বাদ দিতে হবে তো এটা থাকছে, তাহলে দুটো বিয়োগ করলে আমরা পাবো ওইটা কার উচ্চতা, এইচটা? এটা এটা ছিদ্র থেকে তলের উপর তল পর্যন্ত, বুঝা গেছে? এটা যে ছিদ্রের নিচের তল থেকে একদম উপর তল সেটা হচ্ছে h2, আর নিচের তল থেকে ছিদ্র মুখের পর্যন্ত সেটা হচ্ছে h1, আর ছিদ্র মুখ থেকে উপর তল সেটা হচ্ছে h। তাহলে h সমান কত পাচ্ছি, h2 মাইনাস h1। তাহলে এইটা একটা আমরা a বিন্দু ধরছি আর এটা একটা আমরা b বিন্দু ধরছি। তাহলে এই তরল প্রবাহের ক্ষেত্রে দেখো আমরা যদি b বিন্দুতে যদি হিসাব করি তাহলে b বিন্দুতে আমাদের কোনটা ধ্রুবক বলো তো, এখানে আমরা পাচ্ছি বেগ শীর্ষ v স্কয়ার বাই 2g প্লাস উচ্চতা শীর্ষ h প্লাস চাপ শীর্ষ p বাই রো g ইকুয়াল টু ধ্রুবক। এটা তো বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ। তাহলে এটাই আমরা অ্যাপ্লাই করছি। তাহলে যখন আমরা b বিন্দুতে যদি আমরা লিখি তাহলে b বিন্দুতে তলের কোনো বেগ আছে কি না, তাহলে বেগ শীর্ষ 0। আচ্ছা, উচ্চতা হচ্ছে কত, h2, তাহলে প্লাস h2। আচ্ছা, এখানে চাপ শীর্ষ আর এখানে চাপ শীর্ষ একই পাবো আমরা, তাহলে h2 লিখছি শুধুমাত্র। এইটা সমান আমরা a বিন্দুতে হিসাব করছি, তাহলে a বিন্দুতে এখানে তলের একটা বেগ থাকবে সেটা মনে করছি v। তাহলে বেগ শীর্ষ কত পাবো, v স্কয়ার বাই 2g প্লাস উচ্চতা শীর্ষ কত, h1। আচ্ছা, এটা সমান হচ্ছে কি আমাদের, আচ্ছা এটার সাথে এটা সমান নাকি,
আচ্ছা এরপর তাহলে আমরা কি করব, নিশ্চয় ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে v² বাই 2g সমান কত লিখবো, h2 মাইনাস h1। তাহলে h2 মাইনাস h1 সমান হচ্ছে কত, h। তাহলে এখান থেকে লেখা যায় v² বাই 2g সমান হচ্ছে কত, h, আর v² সমান হচ্ছে কত, 2gh। তাহলে এখান থেকে v সমান কত লিখবো, রুট অফ 2gh। এটা নির্গত তরলের বেগ। আচ্ছা এইটা আর কোথায় পাইছো মনে পড়ছে, v ইকুয়াল রুট অফ 2gh কোথায় পাইছো বলো তো, ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে যখন কোন একটা বস্তুকে অবাধে আমরা ছাড়ি, তাহলে এই উচ্চতা আসার পর যে বেগটা সেটা হচ্ছে কত, রুট অফ 2gh। বুঝে গেছে? তাহলে এইটাকে বলা হচ্ছে আমাদের ওই যে সমানটা যেটা হয় ওটাকে বলা হয় তোমার টরসেলের উপাত্ত বলা হয়। এটা যে এইখান থেকে যদি বস্তুটাকে আমরা ছাড়ি, তাহলে এখান থেকে ছাড়ার মুহূর্তে যখন এইখানে আসবে তাহলে কত উচ্চতা অতিক্রম করছে, h। তাহলে যদি অবাধে কোনো বস্তু যদি ছাড়া হয় তাহলে বেগটা আমরা কত পাবো, রুট অফ 2gh। আর তরলটা যেটা নামছে সেটা রুট অফ 2gh। তাহলে অবাধে পতনশীল বস্তুর বেগ আর ছিদ্রমুখে তরলের নির্গত বেগ দুটো কিন্তু সমান। এটা বলা হয় কি, টরসেলের উপাত্ত। হয়েছে? টরসেলের উপাত্ত হয়ে গেছে। আচ্ছা এইখান থেকে আরেকটা আমরা জিনিস পাই, সেটা হচ্ছে কি, ভেঞ্চুরিমিটার। জিনিসটার নাম হচ্ছে ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার হয়েছে? দেখো ভেঞ্চুরিমিটারটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে নলটা, ভেঞ্চুরিমিটার তো এটা নলটা। এবার আছে এটা হচ্ছে আমাদের আলফা 1 v1, এখানে হচ্ছে আলফা 2 v2। এটা যেটা এটা p2, হ্যাঁ এটা হচ্ছে আমাদের p1। হয়েছে? তাহলে এই বিন্দুতে যদি আমরা এখানে লিখবো v1 স্কয়ার বাই 2g প্লাস h1, হ্যাঁ প্লাস h1, ঠিক প্লাস h1 প্লাস, আচ্ছা v1 লিখছি তাহলে এটা p1 আর এটা p2। ও এটা বলবো, তাহলে এটা হচ্ছে p1, এটা p1 আর এটা হচ্ছে p2। তাহলে v1 স্কয়ার বাই 2g প্লাস h1 প্লাস p1 বাই rho g। এটা হচ্ছে v2 স্কয়ার বাই 2g প্লাস h1 প্লাস p2 বাই rho g। ঠিক আছে? এটা ক্যান্সেল হয়ে গেল, নটা অনুভূমিক যেহেতু আছে। আচ্ছা এখান থেকে আমরা করছি v2 স্কয়ার বাই 2g মাইনাস v1 স্কয়ার বাই 2g সমান হচ্ছে p1 বাই rho g মাইনাস p2 বাই rho g। ঠিক আছে? এটা এদিকে এলো তখন পজিটিভ হয়ে গেল, এটা এদিকে এলো তখন এটা পজিটিভ হয়ে আসছে, এই পাশটা নেগেটিভ হয়েছে। তাহলে এখান থেকে v2 স্কয়ার বাই 2g যদি কমন নিই তাহলে 1 মাইনাস v1 স্কয়ার বাই v2 স্কয়ার, এটা হচ্ছে কত 1 বাই rho g যদি কমন নিই তাহলে p1 মাইনাস p2 হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে, আচ্ছা এবার ধারাবাহিকতা সমীকরণ অনুসারে আমরা কি জানি যে v1 আলফা 1 সমান হচ্ছে কত, v2 আলফা 2। তাহলে v1 বাই v2 সমান হচ্ছে কত, আলফা 2 বাই আলফা 1। তাহলে এখান থেকে v2 স্কয়ার বাই 2g সমান লেখা যায় 1 বা মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 1 স্কয়ার। আচ্ছা এখানে উচ্চতার পার্থক্য যদি h হয়, যদি h হয় তাহলে এটা আমরা কত লিখবো, h rho g ডিভাইডেড বাই rho g, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে v2 স্কয়ার সমান কত পাবো, 2gh ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 1 স্কয়ার। এরপর দেখো এখান থেকে v2 স্কয়ার সমান হচ্ছে কত, আচ্ছা v2 সমান যদি ডাইরেক্ট লিখি আমরা তাহলে রুট অফ, হ্যাঁ তাহলে আলফা 1 টা বাইরে বের হবে এখানে, আর রুট অফ 2gh বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। এরপর তল প্রবাহের হার সেটা যদি আমরা ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি তাহলে এটা সমান হচ্ছে কত,
v2 আলফা 2 তাহলে কত লিখবো আলফা 1 আলফা 2 ইনটু রুট অফ 2gh বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে ভেঞ্চুর মিটার মধ্য দিয়ে তড় প্রবাহের হার লিখব, হয়েছে। আচ্ছা এরপর হচ্ছে কি, আচ্ছা স্প্রেয়ার বা অ্যাটমাইজার, স্প্রেয়ার কিভাবে কাজ করে, স্প্রেয়ারটা কিভাবে কাজ করে বলো তো? কোন যন্ত্র দেওয়া থাকে কি? না স্প্রে লাগাই যেত? হ্যাঁ ঠিক, কোন যন্ত্র দেওয়া থাকে কি? হ্যাঁ কোন যন্ত্র দেওয়া থাকে না, একটু টিপলে বেরে। এরপর এটার কারণটা কি? উপরে একটা বাষ্প, বাষ্প না, দেখবে অনেক সময় বলে যে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়, হ্যাঁ বলে না? কারণ হচ্ছে কি বলতো, যখনই কোন একটা বাস বা কোন একটা গাড়ি যখনই গতিশীল হয় তখন কি হয়? অন্য বস্তুকে গতিশীল করতে চেষ্টা করে। হ্যাঁ না ওটা তো আছে, তার সাথে যখনই বাহুটা গতিশীল তখন এখানে চাপটা কমিয়ে যায়। আর তুমি যেখানে আছো এখানে যদি মনে করো দাঁড়ায় থাকো তাহলে তোমার চাপটা বেশি আছে, তাই এখানে চাপটা কম, তাহলে এইদিকে একটা বল কাজ করে, মনে হচ্ছে যেন ওইদিকে আমার টানছে, এরকম একটা মনে হয়। ঠিক একই রকম ভাবে দেখো একটা নল একদম শেষ পর্যন্ত প্রবেশ করানো থাকে, হয়েছে। এরপরে যখনই এখানে টিপার একটা জিনিস আছে তো, যখন টিপে তখন এখানে একটা খোলা জায়গা একটা তৈরি হয় একটা, তাহলে এটার মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হবে, তাহলে এখানে চাপটা কমে যাবে, এখানে চাপটা বেশি আছে, তাহলে তড়টা উপরে উঠে গেছে, হয়েছে। এটা হচ্ছে স্প্রেয়ার বা অ্যাটমাইজার, হয়েছে।